আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছি প্রিয় পরমের কথা শোনার জন্য, তার অমৃত কথা শোনার জন্য। আজ আমাদের মধ্যে এমন এক বিশেষ ব্যক্তিত্ব, সৎসঙ্গ জগতের এক মহান ব্যক্তিত্ব উপস্থিত আছেন, যিনি আপনার আমার সকলের উপাস্য, যিনি সকলের আরাধ্য, যিনি অনামী পুরুষ, কারণ পুরুষ। তার চরণতলে বসে প্রাণ ভরে তাকে দর্শন করেছেন, তার কথা শুনেছেন, তার বাণী লিপিবদ্ধ করেছেন, অনুলেখকের কাজ করেছেন, তার সাথে কথা বলেছেন, তাকে স্পর্শ করেছেন, তার দিব্য জীবন প্রত্যক্ষ করেছেন, সমগ্র সত্তা দিয়ে যাকে অনুভব করেছেন, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় শ্রীযুক্ত মণিলাল চক্রবর্তী মহাশয়। পরম শ্রদ্ধেয় দাদার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনি শ্রী শ্রী ঠাকুরকে এখন আপনি আপনার মতো করে আমাদের কাছে পরিবেশন করুন দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। অশেষ শ্রদ্ধাভাজন দাদার এবং মায়েরা আমার, অল ইন্ডিয়া সৈনিক সৎসঙ্গ, ত্রিপুরাবাসীগণ এবং যারা আমার কথা শুনছেন তাদেরকে সকলকেই আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি, প্রণম্য পথে প্রণাম জানাচ্ছি, ছোটদের ভালোবাসা জানাই। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? আগে 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 দাদা শোনা যায়। আচ্ছা, জয় গুরু, জয় গুরু। আজকে আলোচ্য বিষয় হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে বিবাহ। এই বিবাহটা কবে কেমন করে আসলো, কেমন করে বিবাহ নীতিটা ঠিক ঠিক মতো আমাদের দেশে চালু হলো, সেই বিষয়ে বলতে গেলে অনেক আগে থেকে বলতে হয়। মানুষ যখন খুব অসভ্য ছিল, মানুষ যখন সভ্যতার লেশ পায়নি, সবে মানুষের জন্ম হয়েছে, মানুষ বন জঙ্গলে থাকতো এবং খাওয়া দাওয়াও তদ্রূপ সেইভাবে করত। তাদের মধ্যে কোনো আচার আচরণ ছিল না এবং লিঙ্গেরও কোনো প্র্যাকটিক্যালে ভেদাভেদ ছিল না। এই বর্ণাশ্রম কেমন করে আসলো, আর্য কৃষ্টি কেমন করে সুপ্রতিষ্ঠিত হলো, দেশের মধ্যে বিবাহ সংস্কার কেমন করে আসলো, সুবিবাহ সুপ্রচলন কেমন করে আসতে হতে পারে, এইসব সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিশদভাবে বলে গেছেন। তাছাড়া আমাদের বেদ, পুরাণ এবং উপনিষদে বিবাহের কথা ইত্যাদি আছে। সেখান থেকে শুরু যদি করা যায়, আমরা দেখব যে আর্য জাতি যারা উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে বসবাস করত, সেখানে অরোরা বরিশ বলে 6 মাস দিন 6 মাস রাত্রি থাকতো। মাঝে মাঝে আলো দেখা যেত অরোরা বলিস। শীতে না থাকতে পেরে তারা এইদিকে চলে আসলো, ইউরাল পর্বতের পাশ দিয়ে পশ্চিম দিকে এক শাখা গেল, পূর্ব দিকে এক শাখা গেল, এক শাখা এইদিকে ভারতবর্ষের ওম নদীর পাশ দিয়ে চলে আসলো ভারতে। আর্য হচ্ছে তারা যারা প্র্যাকটিক্যালি কোনো ভালো জিনিসের কালচার করতে 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 সেই জিনিসটা তাদের মধ্যে এসে গেছে। আর্য জাতিকে বলা হয় অত্যন্ত পুরনো জাতি। আর্য জাতি, দ্রাবিড় জাতি এরা ছিল, যেমন হনুমান ছিল দ্রাবিড়। দক্ষিণবঙ্গে এখনো অনেকে দ্রাবিড় আছেন। আমি দ্রাবিড় বা আর্য এইসব নিয়ে বিশেষ আলোচনার মধ্যে যাচ্ছি না। বর্ণাশ্রম প্রথাটা আমাদের দেশে আসলো
অনেক অনেক দিন আগে থাকতে সৃষ্টির প্রথম প্রগতি যে হলো, তখন থেকেই সৃষ্টির প্রারম্ভ থেকেই সনাতন বিধি অনুযায়ী বর্ণাশ্রমের সৃষ্টি। এটা বর্ণ কথার মানে হলো বৈশিষ্ট্যের অভিজাত সমাবেশ। এই যে বৈশিষ্ট্যের অভিজাত সমাবেশ, এটা কেমন করে আসলো? বৈশিষ্ট্যের অভিজাত সমাবেশ সমগুণাবলীর গুচ্ছ যাকে বলে এক কথায়, তাই হলো বর্ণ। বর্ণ কথার মানে হচ্ছে সমগুণাবলীর গুচ্ছ, এবং সেগুলো বৈশিষ্ট্যের মধ্যে এসে গেছে। এই গুণগুলো নিরন্তর আচরণ করার মাধ্যমে, পালন করার মাধ্যমে আমাদের সত্তার মধ্যে আসে, জীবকোষে এগুলো স্থায়িত্ব প্রাপ্ত হয় এবং বংশ পরম্পরায় প্রবাহিত হয়। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট কথা। এই যে বৈশিষ্ট্যের অভিজাত সমাবেশগুলো, বৈশিষ্ট্যের অভিজাত সমাবেশ মানে কি? সৃষ্টি যখন শুরু হলো, তখন থেকেই যার যার যেখানে অ্যাফিনিটি নাদের অর্থাৎ কম্পনের যার যার যেখানে আকর্ষণ, সেই আকর্ষণের ফলে তারা সংগঠিত হয়ে প্রাক বস্তুর সৃষ্টি করলো। হতে 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 ক্রমশ হতে হতে মানুষে পরিণত হলো। এই মানুষে পরিণত হওয়ার পরে এই মানুষগুলোর মধ্যে নানান রকম বৈশিষ্ট্য দেখা যেতে লাগলো। সেই বৈশিষ্ট্যের অভিজাত সমাবেশ, অভিজাত সমাবেশের সব গুণগুলো, যেগুলি ভালো ভালো গুণ আছে, সেই গুণের গুচ্ছগুলো বিভিন্নভাবে এই এক গুচ্ছ, এই এক গুচ্ছ, এই এক গুচ্ছ, এইভাবে গুচ্ছ হলো। এই গুচ্ছকেই বলে বর্ণ। এটা আদি থেকেই, প্রথম থেকেই হয়ে আসছে। কালক্রমে, কালচারের মাধ্যমে, পড়ার মাধ্যমে, চলার মাধ্যমে এই গুণগুলো যেসব মানুষের মধ্যে আছে সেগুলিকে একটা ভাগ করা হলো। আবার অন্য কতগুলো গুণ যার মধ্যে আছে সেখানে একটা ভাগ করা হলো। এই অটোমেটিক্যালি ভাগটা হয়ে আসছে, কেউ তো জোর জার করে করেছে তা না। চতুর্বর্ণং মায়া সৃষ্টং মানে শ্রীকৃষ্ণ যে সৃষ্টি করেছেন তা নয়। ময়া মানে এখানে শ্রীকৃষ্ণ বোঝায়। ঠাকুরকে প্রশ্ন করা ছিল ময়া কে? শ্রীকৃষ্ণের আগে যিনি ছিলেন, তার আগে যিনি ছিলেন, তার আগে যিনি ছিলেন, তার আগে যিনি ছিলেন, এইভাবে দেখা যাচ্ছে ঠাকুর বলতে যাচ্ছেন সৃষ্টির প্রারম্ভিক কাল থেকেই, ইন দ্য ভেরি বিগিনিং দেয়ার ওয়াজ ওয়ার্ড। বাইবেলের যে কথা আছে, ঠাকুর বলছেন ক্ষুব্ধ সম্বেগে অব্যক্তের মুখে বিগড়িত সত্তার উৎসৃষ্ট সংবিদ্ধ সংঘাত কম্পিত ছন্দে ভাসমান শক্তি শরীরে প্রতিধ্বনি আদিবাক সৃষ্টির প্রথম প্রগতি। এই নিরন্তর গুণগুলো যেগুলো সত্তার মধ্যে গ্রথিত হয়ে আছে এবং বংশ পরম্পরায় প্রবাহিত আসছে, সেটাই হলো ইনস্টিংক্ট, যাকে বলে সংস্কার। আমরা বলি এই লোকটা শুভ সংস্কার, এই লোকটা শুভ সংস্কার, এই সংস্কার খারাপ। অর্থাৎ গুচ্ছের যেই সমাবেশ, সেই গুচ্ছের সমাবেশ যেখানে যত বেশি উন্নত, সেই বর্ণটা তত বেশি উন্নত। সেই বর্ণটাকে হয়তো বলা হলো বিপ্র। আরেকটি বর্ণের গুচ্ছকে বলা হলো ক্ষত্রিয়, আরেকটি বর্ণের গুচ্ছকে বলা হলো বৈশ্য, আরেকটি বর্ণের গুচ্ছ হলো শূদ্র, যারা সুচিকৃত করেছেন, যারা অনার্য ছিল, যাদেরকে আর্য করা হলো, সূচিতে নিয়ে আসা হলো, তাদের কালচার, কৃষ্টি ইত্যাদিকে সংশোধন করে তাদের সূচিকৃত করে আমাদের সমাজে নিয়ে আসা হলো। সেই জন্য সমাজের হচ্ছে 4টি চাকা। আচ্ছা, এখন আমরা এই বর্ণাশ্রম জিনিসটা কিন্তু বরাবর চলে আসছে, আজ থেকে না, বহু বহু বছর পরে, আগে থেকে। আর এখন এই সত্তার মধ্যে
সংস্কারের মধ্যে যে গুণগুলি যখন গেঁথে যায়, গুণগুলি যখন সংস্কারের সাথে ওতপ্রোত হয়ে বংশ পরম্পরা চলতে থাকে, সেই গুণগুলি পরে আমরা জিনের মধ্যে দেখতে পাই, কোষের মধ্যে দেখতে পাই। প্রত্যেকের জিন সমান নয়, প্রত্যেকের কোষ সমান নয়, এদের বৈশিষ্ট্য আছে। শ্রী শ্রী ঠাকুরের কথা যদি বলা যায়, ঠাকুর নিজে বলছেন যে এরকম সদৃশ্য সহজাত সংস্কারের গুচ্ছই হলো এক একটি বর্ণ, এতে বিভেদের কোনো স্থান নাই। তুই অমুক, তুই অমুক, তুই অমুক, এসব বিভেদের কোনো স্থান নাই বর্ণাশ্রমের মধ্যে। যেমন আমাদের শরীরের মধ্যে রক্ত আছে, একটা গ্রুপ আছে ও, একটা গ্রুপ আছে এ বি, একটা গ্রুপ আছে এ, একটা গ্রুপ আছে বি। ও নিজের রক্ত সবাইকে দিতে পারে, এ বি নিতে পারে, দিতেও পারে। প্রকৃতির অমোঘ সত্যকে ভেদাভেদ হিসেবে চালালে মুশকিল আমাদেরই। এই রক্তেরও কিন্তু ভেদাভেদ আছে আমরা জানি। তেমনি মানুষের মধ্যেও কতগুলি গুণের ভেদাভেদ রয়ে গেছে। গুণের ভেদাভেদ, মানুষে মানুষে ভেদাভেদ নয়। কারো চরিত্র এত সুন্দর, এত নির্মল, এত সাত্বিক, এত ভালো, এত সৎচিন্তা পরায়ণ জন্ম থেকেই। আবার কারো চরিত্র এত কুৎসিত, এত কুটিল, এত হিংস্রপরায়ণ, এত ঝগড়াটে, এত আবল তাবল বলনে আলা, সে মানে বলে বক্তব্য বলে শেষ করা যায় না। আজকাল পৃথিবীর দিকে দেখলেই আমরা সেটা বুঝতে পারি। মানুষের কিভাবে গাছের মধ্যে টানিয়ে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, মানুষকে মেরে ফেলে যখন তখন। মানে এই যে মানুষের মধ্যে এই যে প্রবৃত্তিগুলো আছে, এই যে হীন প্রবৃত্তি, হীন কর্মগুলো আসলো কোত্থেকে, কোথা থেকে আসলো? আদিম মানুষরা খুব অসভ্য ছিল, পরে যখন তারা সভ্যতার পরশে আসলো, সভ্যতার পরশে কেমন করে আসলো? ওই কালচারের মধ্যে ভালো গুণগুলো তাদের ভিতরে ক্রমশ চালু হতে 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 যে গুচ্ছটা হলো, সেই গুচ্ছটা একটা ভালো গুচ্ছ, আরো একটি গুচ্ছ হলো, আরো একটি গুচ্ছ হলো, আরো একটি গুচ্ছ হলো, এইভাবে দেখা যাচ্ছে হয়ে আসছে। এইখানে যেমন আমরা জানি, যেমন উজিরপুরের, বরিশালে উজিরপুর বলে জায়গা আছে, উজিরপুরে কামাররা হাতের কাদায় এমন সব বন্দুক তৈরি করতে পারতেন যা আমাদের দেশের এই তথাকথিত বন্দুক চেয়ে অনেক ভালো। ঢাকাতে মুসলিম তৈরি হতো, একটা সুপারির কোটার মধ্যে ইজিলি একটা মুসলিম অর্থাৎ রেশমি কাপড় ঢুকে যেত। বুড়ো আঙ্গুলটা ব্রিটিশরা এটাকে কেটে দিল, এই আঙ্গুলের সাহায্যে সে রেশমির কাজ করা হতো, ব্রিটিশরা এটা নষ্ট করে দিল। তো যাই হোক, এগুলি কেমন করে হলো? এক পুরুষে দুই পুরুষে হয় নাই, করে 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 পুরুষানুক্রমে বংশ করে করে এগুলি তো ওরা অভ্যস্ত হয়েছে। আর এই বিচিত্রতা আছে, বিভিন্নতা আছে। বিচিত্র যদি না থাকতো আমরা পরস্পরকে উপভোগ করতে পারতাম না, একজন আরেকজন উপভোগ করতে পারতাম না। এইভাবেই বিপ্র আখ্যা দেওয়া হলো, কাউকে ক্ষত্রিয় আখ্যা দেওয়া হলো, এইভাবে বিভিন্ন আখ্যায় মানুষকে আখ্যায়িত করা হলো। আর মজা হচ্ছে কি জানেন? মজা হচ্ছে একজনের জীবিকা আরেকজনে আহরণ করতে পারতো না। জীবিকা নির্বাহের জন্য অন্য ধরনের কাজ গ্রহণ করা যেত না, কেননা এতে হয়তো সেই ইয়েগুলি কমে যায়, গুণগুলি কমে যায় বলে যারা হয়তো ব্যবসা করতে, তাদেরকে ব্যবসা করতে, তারা কি অন্য কাজ করতে পারবেন না? পারবে নিশ্চয়ই, অন্য কাজ করতে পারবে, কিন্তু তাদের আয় নিতে পারবে না, পয়সা নিতে পারবে না। পয়সা নিলে বৃত্তিহরণ হয়ে যায়, বৃত্তিহরণ হলেই বেকারত্ব আসে। বেকারত্ব তখনই আসে যখন একজন আরেকজনের বৃত্তি হরণ করে। আমি যদি এখন পূজা পাঠ থেকে বাদ দিয়ে আমি যদি ব্যবসা আরম্ভ করি, তাহলে আমি একজন বৈশ্যের প্র্যাকটিক্যালি বৃত্তি হরণ করলাম। যার যার বৈশিষ্ট্য অনুযায়ী শেষে বড়, কেউ এখানে ছোট নয়। আর মনুসংগীতা, আমাদের যে মনুসংগীতা যে আছে, তার মধ্যে আছে
বৈশ্য শূদ্রৌ প্রযত্নেন সানি কর্মাণি কারয়েত, অর্থাৎ রাজা যত্ন সহকারে বৈশ্য এবং শূদ্রকে স্বীয় স্বীয় কার্য করাবেন, যেহেতু উভয়ে স্বধর্মচ্যুত এবং স্বকার্যচ্যুত হইয়া মদমত্ততায় জগৎকে বিক্ষোভিত করে তুলে। এগুলি মনুর কথা, আমার কথা নয়। আরো আরো বলছেন, মনু বলছেন, বেদাভ্যাস ও ব্রাহ্মণস্য ক্ষত্রিয়স্য চ রক্ষণম। ব্রাহ্মণের কাজ হচ্ছে বেদাভ্যাস করা, বেদাভ্যাস করা, ক্ষত্রিয়ের বৃত্তি হলো রক্ষণ করা, এবং বাণিজ্য, পশুপালন, কৃষি, এই তিনটে হলো বৈশ্যের কর্ম। এরা সকলেই ইষ্ট কাজের জন্য এরা দান করবেন। এই বাণিজ্য, পশুপালন, কৃষি ইত্যাদি এই তিনটি বৈশ্যের জীবনার্থ জানিবে, এটা মনুর কথা। সমাজের মধ্যে অনার্য যারা ছিল তাদেরকে সূচিতে লাভ করত, এই জন্য তাদের বলা হয় শূদ্র। বিপ্রদের কাজেই ছিল সার্বিক সাত্ত্বিক কল্যাণ করা। সাত্ত্বিক কল্যাণ মানে হচ্ছে সত্তা সঙ্গত কল্যাণ। বিপ্র সন্তানের সাথে আবার বিপ্র কন্যার মিলনে যে সন্তান হবে তিনি বিপ্র বলে আখ্যাত হবেন। আর বিপ্রের ঔরসে ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রানীর গর্ভজাত সন্তানকে কি বলা হয়? মধ্যবশিষ্ট বিপ্র, অম্বস্য বিপ্র এবং পারসব বিপ্র। বিপ্রের সাথে যদি মিলন হয় সেটা বলে সবর্ণ বিবাহ, তাদেরকে বিপ্রই বলা হয়। আর বিপ্রের সাথে যদি ক্ষত্রিয়ের মিলন হয় সেখানে হয় মধ্যবশিষ্ট বিপ্র। বিপ্রের সাথে যদি বৈশ্যের মিলন হয় সেখানে হয় অম্বস্ত্র বিপ্র। আর বিপ্রের সাথে যদি শূদ্রনীর বিয়ে হয় সেখানে বলো পার্শ্বব বিপ্র। তেমনি ক্ষত্রিয়ের বেলাতেও ক্ষত্রিয়ের সাথে ঔরসে যদি ক্ষত্রিয়া, বৈশ্য এবং শূদ্রানী গর্ভজাত সন্তানকে বলা হয় ক্ষত্রিয়, মাহেশ্র ক্ষত্রিয় এবং উগ্র ক্ষত্রিয় বলা হয়। বৈশ্যের ঔরসে তেমনি বৈশ্য এবং শূদ্রানী গর্ভজাত সন্তানকে বলা হয় বৈশ্য এবং করণ বলে। এইভাবে বিভিন্ন কথা শাস্ত্রের মধ্যে আছে। বিবাহ পরিচিত বইয়ের মধ্যে, দেবীটা লেখা বইয়ের মধ্যে আছে। শ্রী ঠাকুরও বলে গেছেন, মনুসঙ্গতও বলে গেছেন, এবং ডাক্তার কার্ল, আলেক্সিস কার্ল বলেছেন জৈবিক আভিজাত্য অর্থাৎ বায়োলজিক্যাল অ্যারিস্টোক্রেসি দ্বারাই দেশের সভ্যতা এবং কৃষ্টি অক্ষুণ্ণ থাকে, দেশের নানাবিধ সমস্যার সমাধান হয়। এটা ডাক্তার আলেক্সিস কার্ল বলে গেছেন। দেশের মধ্যে যত বেশি সর্বহারার দল সৃষ্টি হবে, জন্মলাভ করবে, ততই লজ্জাস্কর ব্যাপার এবং দেশরজাত সমূহ ক্ষতি। সভ্যতার চরম উদ্দেশ্যই হচ্ছে মানবিক ব্যক্তিত্বের উন্নয়ন সাধন। এই কথা ডাক্তার আলেক্সিস মহোদয় বলে গেছেন। আমরা জীবজন্তুর বেলাতেও প্রসবের সময় পুরুষ এবং স্ত্রীর চেয়ে নিকৃষ্ট কমলের প্রজন্ম নিকৃষ্ট স্তরের হয়। আমরা জীবজন্তুর বেলাতেও ক্রসিং এর সময় পুরুষ এবং স্ত্রীর দিকে লক্ষ্য করি। পুরুষরা যাতে একটু উৎকৃষ্ট রকমের হয় সেটা লক্ষ্য করি। তেজিয়ান কুকুরের জন্ম দিতে হলে আমরা তেজি অ্যালকিসিয়ান কুকুরকে এই পুরুষ হিসাবে ব্যবহার করি। উদ্ভিদ জগতেও ভালো ফল আমরা পেতে গেলে ওই জাতীয় ফলের নিকৃষ্ট ধরনের ফল প্রসবকারী গাছগুলোকে আশেপাশ থেকে সরিয়ে দেওয়া হয়, যাতে সেখানকার নিকৃষ্ট পরাগরেণু সংযোগে উক্ত গাছের ফল খারাপ না হয়। প্রজনন প্রসঙ্গে আরেকটু বর্ণাশ্রম বলি আর যাই বলি, এর উদ্দেশ্য হচ্ছে আমাদের ভালোর জন্য। বিজ্ঞানের উন্নতির ফলে অনেক জায়গাতেই বিয়ের আগে ছেলে মেয়ের ব্লাড গ্রুপ ম্যাচিং করা হয়। বর্তমানে জিন ম্যাপিং এর কাজ যেভাবে চলছে, ভবিষ্যতে হয়তো পাত্র পাত্রীর জিন ম্যাপিং দেখেই ঠিক হবে তাদের বিয়ে পরবর্তী প্রজন্মে শুভদশা ফেলবে কিনা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন বায়োলজিক্যালি এটা প্রুভ করে দেওয়া যায় কোন স্পার্ম কোন ওভার সাথে মিশলে ছেলে ভালো হতে পারে, কোন স্পার্ম কোন ওভার সাথে মিশলে প্রজন্ম খারাপ হতে পারে। এটা ঠাকুর বলছেন ল্যাবরেটরিতে বায়োলজিক্যালিও প্রুভ করা যায়। তিনি দৃঢ় কনভিকশনের সহিত এটা বলে গেছেন।
শৈলেশ সাহার একটা বই আছে জিন ও জীবন, তার মধ্যে আমরা কিছুটা ইঙ্গিত পাই। এছাড়া ঠাকুরের বিবাহ বিধানা, নারীর পথে, এইসব বইয়ের মধ্যেও ঠাকুর তথ্যগতভাবে থিওরিটিক্যালি এসব কথা বলে গেছেন, এবং ওর বৈজ্ঞানিক প্রমাণ তার নিচের মধ্যে কোটেশন দিয়ে, সেগুলি নিচে সূত্রাকারে সেগুলি আবার কোটেশনও দিয়ে যারা বই লিখেছেন, পঞ্চানন সরকার দা, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, এরা যারা নানা প্রসঙ্গে নারীর পথে বইগুলি লিখেছেন কথোপকথনের, তার মধ্যে এগুলি নিচে নোট ডাউন করা আছে। আর আরেকটা কথা এখানে বলি, কৃষ্ণদা এমনই একটা লোক, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয়, যিনি একজন বৈজ্ঞানিক ছিলেন এবং যিনি ঠাকুরকে অনেক কথা ঠাকুর কাছে প্রশ্ন করে 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 খুব সহজভাবে অজানার মতো প্রশ্ন করতেন, যিনি যেন তিনি কিছুই জানেন না, আর ঠাকুরের কাছে এইসব কথাগুলি উনি বের করেছেন। একটা প্রশ্ন নর্মালি আসে, প্রথমেই দেখবেন আলোচনা প্রসঙ্গে, নানা প্রসঙ্গের প্রথম খণ্ডের মধ্যে আসে, আমরা কত ধর্ম পুরো পূজা টুজা করি, অমুক করি তমুক করি, আমাদের তো প্রজন্ম তেমন এখন দেখা যায় না সেরকম, কিন্তু ইউরোপ আমেরিকা ওরা তো কোনো ভগবান তেমন পূজা টুজা ইত্যাদি করে না, তাদের মধ্যে কেন এরকম ভালো ভালো লোক আছে, এমন বড় বড় বিজ্ঞানী আছে। নানা প্রসঙ্গের প্রথম প্রশ্নটাই হচ্ছে এইটা। আমি মুখে বললাম, একটু পরিষ্কার করে সেখানে লেখা আছে, সেখানে ঠাকুর উত্তর দিয়েছেন, ওরা যারা নারী তারা বীর পুরুষদের পূজা করে, তেজিয়ান পুরুষের পূজা করে, সুন্দর পুরুষের পূজা করে, তাদের সাথে মিলনের ফলে ওদের সন্তানগুলো এরকম বীর্যবান, তেজিয়ান, বৈজ্ঞানিক ইত্যাদি ইত্যাদি হয়ে আসছে। শ্রেষ্ঠ ব্যক্তিত্বে শ্রেষ্ঠ জিনগুলো যদি কোনো নারী শ্রদ্ধায়, ভালোবাসায়, তৃপ্তিতে, আদরে, সোহাগে তাকে আলিঙ্গন করে, তখনই ওই সুসন্তানের আবির্ভাব হতে পারে। ভালো আত্মা, আত্মার সদ্গতি আমরা বলি, সমস্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে এক্টোপ্লাজমিক বডি, ওরা খুঁজছে কোথায় যাবে কোথায় না যাবে। বিংশ শতাব্দীতে আমরা দেখেছি যেসব মহাত্মারা এসেছিলেন ভারতবর্ষের বুকে, বর্তমানে আর সেগুলি আমরা দেখি না। তার কারণে হচ্ছে সেরকম স্থান ওরা পায় না, জায়গা পায় না আসার জন্য, সেই জন্য এই অধঃপতন হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে অনেকেই এসে অনেক রকম প্রশ্ন করেছেন। আমি দু একটা প্রশ্নের উত্তর আপনাদের সাথে এখানে বলতে চাচ্ছি। আসামের এক ডাক্তার, এগুলি একটু অস্বাভাবিক মনে হবে, কিন্তু ঠাকুর তার বিধান দিয়ে গেছেন। আসামের এক ডাক্তার, তার নাম হচ্ছে প্রফুল্ল কুমার বড়ুয়া। এরা ঠাকুরের কাছে আসেন, এরা ইয়েতে যাবেন, আমেরিকায় যাবেন। ঠাকুর পার্লারে বসে আছেন 1962 সালের আগস্ট মাসে। তারা এসে একজন এসে ঠাকুর কাছে বললেন যে একজন ডাক্তার প্রফুল্ল বড়ুয়া বলে নাম, খুব ভালো ডাক্তার, আসামে ডিব্রুগড় মেডিকেল কলেজের, এখন তার সাথে তাকে বিয়ে করতে চায় একটা সুন্দরী মেয়ে, কিন্তু বয়স একটু বেশি। এখন ঠাকুর কাছে অনুমতি চাচ্ছেন যে এই বিয়েটা হবে কিনা, কেন বয়সটা বেশি মেয়ের আর ছেলেটার বয়সটা কম, একটু 2-1 বছরের ডিফারেন্স আছে। ঠাকুর বলেন দেখতে হয় কম্পাটেবিলিটি কেমন আছে, বংশটা দেখতে হয়। বয়স বেশি কম এই কথা তিনি আর ওখানে বললেন না। তাতে মনে হয়তো লোকটা আঘাত পাবে কিনা জানি না, কিন্তু ঠাকুরের সাথে হতে পারে, দেখতে হবে কম্পাটেবিলিটি কেমন আছে। আমি একদিন ঠাকুর বাড়িতে আমার ঘরে শুনছিলাম, একটা ভালো ছেলে আসলো বাংলাদেশের, এমন না কিনা আমার মনে নাই, তার বউর সাথে তার যে মেয়েটাকে ভালোবাসে তার সাথে তার ডিফারেন্স 1 বছরের। আমি ওদের নিয়ে গেলাম ঠাকুর ঘরে, এবং ওরা বিয়ে করতে চায়। আমি ঠাকুর যখন ঠাকুর এরকম ব্যাপার, ওরা দুজনে পরস্পর মিলিত হতে চায়, কিন্তু মেয়েটার বয়স একটু বেশি, কিন্তু মেয়েটাও খুব আগ্রহী, ও আগ্রহী, বংশ দুজনের ভালো। তখন ঠাকুর অনুমতিও দিয়েছিলেন, আমার মনে আছে। সুতরাং বয়স ঠাকুর সাধারণত বলেন 15-20 বছর ডিফারেন্স থাকে ভালো, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে, অবস্থা বিশেষে, যেখানে এরকম মিলন সংগতি রয়ে গেছে, কম্পারেটিভ রয়ে গেছে, সেখানে সেটা দোষবহ নয়।
হাউজারম্যান সাহেবরা এসে ঠাকুরকে একদিন বললেন যে আমেরিকাতে অনেক মেয়ে মানুষ আমেরিকান আর কি নিগ্রোদের পছন্দ করে। তাই কিন্তু ঠাকুর বলে নিগ্রোদের স্পেসিস এবং আমেরিকানদের স্পেসিস এ আলাদা, এটা মিল হতে পারে না, মিল হয় না, মিল হলে সেটা ভালো হয় না। কিন্তু যেই একজন আমেরিকান লেডি একটা নিগ্রো ছেলেকে বিয়ে করলো, তার মধ্যে নিগ্রো ছেলেই জন্মগ্রহণ করব এবং তারা আমেরিকান মিশে ওইখানে জাতটাকে পরে একদম নষ্ট করে দিবে। এইভাবে ঠাকুরের অনেক কথা আছে। আবার এমনও আছে ঠাকুর বলে গেছেন, যেমন ধরেন আমি উদাহরণস্বরূপ বলছি আপনাদের কাছে, ঠাকুর বলছেন মা কথার মানে কাজল চক্রবর্তী তারও বললেন শ্রী ঠাকুর মা ধাতু মানে কি রে ঠাকুর জিজ্ঞাসা করলেন। কবে? 1962 সালের অক্টোবর মাসে। মা মানে কি রে? পণ্ডিত দা কৃষ্ণপ্রসন্ন দার ছেলে বললেন, গুরুপ্রসন্ন পণ্ডিত ওর নাম, গুরুপ্রসন্ন পণ্ডিত দা বললেন মা কথার মানে হচ্ছে পরিমাপ, পরিমাণ। তারপর শ্রী ঠাকুর বললেন কার ব্যক্তিত্ব কতখানি ভারী, কতখানি হালকা, কতখানি ফোর্সফুল, তার মাপ বা ওজন সব ওই মা থেকেই আসে। একটু থেমে, স্ত্রী পুরুষের বিবাহে যদি তুল্য সংযোজনা না হয় তাহলে মাস্কুলার অ্যাট্রিবিউটাল অ্যাকশন সব দিক দিয়ে সব রকমের পরিপুষ্ট লাভ করে না, এই কথা ঠাকুর বললেন। এইভাবে ঠাকুরের বহু কথা আছে যা আমাদের কথোপকথনের মধ্যে অনেক সময় আছে। বিনসর মধ্যে এসে এক দাদার বিয়ের কথা আনছেন, পাত্রপাত্রী উভয়ই এক গোত্র, ওদের মধ্যে নাকি অন্য গোত্র নাই। আপনার কাছে জানতে এসেছে কি করব? পাত্রপাত্রী উভয়ই এক গোত্রের, ওদের মধ্যে অন্য গোত্র নাই। বিশেষ করে শ্রী ঠাকুর বলছেন যাদের মধ্যে অন্য গোত্র নাই তখন দূরত্ব বজায় রেখে বিয়ে দেওয়া ছাড়া উপায় কি? সংগীতায় আছে এক গোত্র হলে পিতৃকুলের 7 পুরুষ এবং মাতৃকুলের 7 পুরুষ বাদ দিয়ে বিয়ে দিবে। দেবীটা বললেন এটা, যে সংগীতার মধ্যে এই কথা আছে। শ্রী ঠাকুর দূরত্ব বজায় রেখে দিতে বললাম এই জন্য। রাড়ি বারণ্ড বিয়ে হতে পারে কি? ঠাকুর বললেন রাড়ি বারণ্ড সব একই স্টক, ওদের মধ্যে বিয়ে হতে পারে। এইভাবে ঠাকুরের বহু কথা প্রশ্নের উত্তরে মানুষ অনেক কথা, অনেক প্রশ্ন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন এবং ঠাকুর সেগুলোর উত্তর সব দিয়ে গেছেন, কোনো কিছু ঠাকুর বাদ রাখেননি। এইভাবে আমরা দেখতে পাই মাদ্রাজের এক বিপ্র পরিবার, তাদের গোত্র সাবর্ণী, আর আমি বঙ্গদেশের এক বিপ্র পরিবার, আমার গোত্র সাবর্ণী। আমাদের মধ্যে বিয়ে হতে পারে? আমাদের গোত্র তো এক, কিন্তু রক্তের মিশ্রণ হয়নি। মাদ্রাজের এক পরিবার বিপ্র পরিবার, তারা হচ্ছে সাবর্ণী গোত্র, আর বাংলাদেশের এক বিপ্র পরিবার, তাদের গোত্র সাবর্ণী গোত্র। শ্রী ঠাকুর বলছেন কি, সেখানে যেখানে গোত্র আলাদা আছে সেখানে তো স্বগোত্র বিয়ে হবার কথাই আসে না। তাছাড়া একই গোত্রের বিভিন্ন পরিবারের মধ্যে বহু পুরুষ ধরে রক্তের সংমিশ্রণ না থাকলেই যে বিয়ে হবে তা নয়। বিবাহের আরো অন্যান্য ফ্যাক্টর গুলো সব দেখতে হয়, কম্পাটিবিলিটি, সঙ্গতি আছে কিনা তা দেখতে হয়, আচার বিনয় বিদ্যা কুল ইত্যাদি সবই দেখতে হয়। বেদবিজ্ঞান বলে যদি একখানা বই লিখতে পারিস খুব ভালো হয়, এ কথা ঠাকুর চুনিদাকে বলেছিলেন, চুনিলাল রায়চৌধুরীকে বলেছিলেন। বেদের যত সূত্র আছে তার ব্যাখ্যা থাকবে, রিং ক্লিং ইত্যাদি কথার তাৎপর্য বুঝিয়ে লিখবে, আরো অনেক কিছু বিয়ে দেওয়ার কথাও থাকবে। এইভাবে ঠাকুর প্রতিটি কথার উত্তর আমাদের দিয়ে গেছেন। তারপর
একজন ইউরোপিয়ান মহিলা হাউজুমানদা বললেন ঠাকুরকে, ঠাকুর আমার দেশে অনেক আমেরিকান মেয়েরা নিগ্রোদের বিয়ে করছে। ইউরোপিয়ান মহিলা একজন নিগ্রেকে দেখে মুখ হলো, সেই নিগ্রটি রূপ, যৌবন, চেহারা, অর্থ দেখে ওই মহিলার খুব ভালো লাগলো। মহিলাটি আস্তে আস্তে ইনক্লাইন হয়ে উঠলো। তারা পরস্পর একসাথে থাকতে লাগলো। তাদের ছেলে হলো। শুনেছি ঠাকুর বলছেন ওইসব ছেলে নাকি হয় খুব সুন্দর। সেই ছেলে তখন আসবে তোমার ঘরে, নজরুলের দিকে লক্ষ্য করে, অর্থাৎ আবার একজন ইউরোপিয়ান মহিলা সেই ছেলেকে বিয়ে করবে। এভাবে XYZ ঘরে ঢুকে করবে। ঢুকলো কিন্তু ওই নিগ্রো ওইভাবে হয়তো সমগ্র আমেরিকাতেই ঢুকে গেল, নিকেশ করে দিল সব। আজকাল জাপানে নাকি গেট টুগেদার করে, বিয়ে থায় বিশেষ হয় না, একসাথে থাকে, এরকম আমি একটা কথা শুনেছি। গেট টুগেদারের জিনিসটা ভালো না। আর মেয়েদের একটা লক্ষণে হচ্ছে, ওরা একজনের প্রশ্ন করেছিল যে মেয়েরা কেন দুইজন বিয়ে করবে না। সাংঘাতিক কথা এটা বলেছিল। একজনে বৈদ্যনাথ শিলটা বলছিল যে একটা নারী কেন দুটো বিয়ে করবে না। জিজ্ঞাসা করলেন, বৈদ্যনাথ শিলটা জিজ্ঞাসা করলেন 1963 সালে ঠাকুরকে, কি বললেন? বৈদ্যনাথ শিল হচ্ছে একজন প্রফেসর ছিলেন, ওনাকে আমি দেখেছি এবং ভালো লাগে, এবং ওনার পাণ্ডিত্য আছে খুব। তিনি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, একজন স্ত্রীলোকে দুজন স্বামী থাকবে না কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, তা বলবে মনস্তত্ত্ব। মনস্তত্ত্ব হলো বায়োলজি, বায়োলজির আঁশ। বায়োলজি হলো সাইকোলজিক্যাল প্রোডাকশন, মনস্তত্ত্ব সম্বন্ধে উৎপাদন। মেয়েদের দুই বিয়ে দোষের, পুরুষদের বেলায় দোষ নাই। কেন? মেয়েদের মতো মেয়েদের মতো ইমপ্রেশন নেয় না পুরুষরা। মেয়েরা সাধারণত ইমপ্রেশনটা বেশি নেয়। তাই ঠাকুর বলছেন মেয়েদের মতো ইমপ্রেশন নেয় না পুরুষরা। বৈদ্যনাথদা বললো, আমি একটি মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, তার সাথে আমার বিয়ে না হয়ে অন্যের সাথে হলো, তা কি মেয়েটার পক্ষে ক্ষতিকর হয়? সেটা কোনো ক্ষতিকর হয় না, নিশ্চয়ই ক্ষতিকর হয়। আগুন জ্বলে তবে মিলনটা পরিপূর্ণ হয় কিনা, কমফোর্টেবল কিনা, তা বিধিমতো নিরীক্ষণ করার প্রয়োজন আছে। মেয়েদের রিসেপটিভিটি ক্ষমতা একরকম, পুরুষদের আরেক রকম। মেয়েদের নার্ভাস অ্যাক্টিভিটি, স্নায়বিক কর্মকুশলতা একরকমের, পুরুষদের অন্য রকমের। আগে গৌরীদান করতো, খুব কান্ত মেয়েদের, সেটা শুভ ছিল, তাতে মেয়েদের মাথায় কোনো ইমপ্রেশন থাকতো না, তাতে সুবিধা হলো। এইভাবে ঠাকুর অনেক কথা বলে গেছেন। স্পার্ম ওভার ডিম্বকোষকে পোষণের ভিতর দিয়ে যত বিকাশ লাভ করেছে, ও মোটা হচ্ছে, ততই বেড়ে উঠেছে ওভার। তেমনি স্পার্মকে পোষণ দিতে গিয়ে ওভার কাজ হচ্ছে কাঠামোটা, আর ওভার কাজ হচ্ছে কাঠামোটার মধ্যে মাংস টাংস ইত্যাদি দিয়ে সবকিছু দিয়ে সুন্দর করে গড়ে তোলা। কিন্তু আসল যে কাঠামোটা, আসল যে স্পার্মটা, আসল যে শুক্র স্কিটটা, এই শুক্র স্কিটটাকে ওভা এগুলি পোষণ দেয়। পোষণ দিয়ে শুক্র স্কিটটাকে সুন্দর করে গড়ে তোলে। যেমন বুদে যখন ভাজা হয়, যখন শিরার মধ্যে দেয়া হয়, তখন ফুলে লাল সুন্দর টকটকে হয়ে যায়, অন্যরকম। তেমনি মেয়ে মানুষের ওভার কর্তব্য হচ্ছে পোষণ দেওয়া, নারিশ করা। সেজন্য বধূ কথার মানে হচ্ছে বহন করা, স্ত্রী কথার মানে হচ্ছে স্থৈর্যাতু বেষ্টন করে চলা। নারতি যশ ইতি নারী। আর যা আমরা বলি দম্পতি জায়াপতি, জায়ার নিজের পতির মধ্যে গিয়ে আবার পতির রূপ নিয়ে চলে আসলো ছেলে হয়ে। সেজন্য দম্পতি, জায়াপতি, বধূ, গৃহিণী, যাই বলি না কেন, এগুলির প্রত্যেকটার মিনিং আছে। এই মিনিং গুলির মধ্যে অর্থ করে ঠাকুর সে অর্থ দিয়েই সেগুলো অর্থ খুঁজে বের করে আমাদের সামনে সেগুলি তুলে ধরেছেন। শুক্র মানে কি রেত সত্য। আমি সেদিন একটা গান শুনেছিলাম, পরম পূজনীয় শ্রী শ্রী দাদা অর্থাৎ অশোক দেব গেয়েছিলেন। গানটা হচ্ছে এই,
তোমাকে যখন মনে পড়ে ধরা মনে হয় জনহীন, তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিলীন। এই যে বিলীন তোমাতে, এই যে তুমি আছো আমি আছো আর কেউ নাই মাঝখানে, এই যে আসক্তিটা, এই যে পরম পূজা যত সত্তাটা, তার যে সমস্ত সত্তা দিয়ে, পূজ্যপাদ দাদার সত্তা দিয়ে, পূজ্যপাদ সমস্ত দাদার ভাব দিয়ে আমরা বলি যে ইয়ে সব ইষ্ট জানিস পুরুষোত্তম প্রতীক কমা গুরু বংশধর তারই রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। ইষ্ট জানিস পুরুষোত্তম প্রতীক রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। এই জ্যান্ত তিনি নিরন্তর মানে এই যে চমক দিয়ে উঠলো, ধমক দিয়ে উঠলো, কি জাদু যে করেছ আমায়, ভেবে 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 বেলা বয়ে যায়, এরকম গানটা আছে। অর্থাৎ এতখানি প্রাণ দিয়ে গান, মনে যেন রেতসত্তাটা জাগ্রত হয়ে উঠেছে তার মধ্যে। এই যে বংশধরের মধ্যে, পরম পুরুষের বংশধরের মধ্যে এই জ্যান্ত তিনি নিরন্তর। জ্যান্ত মানেই তার যে সত্তাটা, সেই সত্তাটা তাদের মধ্যে রয়ে গেছে, কিন্তু সেই সত্তা কিন্তু পুরুষোত্তম নন, তারা কিন্তু পুরুষোত্তম নন, তারা বংশধর, কিন্তু তাদের রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তিনি মানে সেই পুরুষোত্তম নিরন্তর থাকেন, অর্থাৎ পুরুষোত্তমের চমক ঝলক ইত্যাদি তাদের মধ্যে আমরা দেখতে পাই। এই গানটি এত ভালো লাগে আমার, তোমাকে যখন মনে হয় ধরা মনে হয় জনহীন, এই যে গানটা আছে, অপূর্ব গান, একটা ভাবের গান, উচ্চস্তরের গান। এগুলি মনে হয় যেন ওই ঠাকুর, যেন ঠাকুরের সত্তা যেন তার ঋতু শরীরে সুপ্ত থেকে এখানে জ্যান্ত ভাবে প্রকাশ করেছেন। কিন্তু পুরুষোত্তম পুরুষোত্তমেই, পুরুষোত্তমের ছেলেরা কখনো পুরুষোত্তম কোনোদিন হয় না। এটা কিন্তু আপনারা ভুল, আমরা যদি করি তাহলে ভুল করব। একমবাদ দ্বিতীয়ম তিনিই, তিনি ঈশ্বর, তিনি প্রেরিত পুরুষ, তিনি এই ধ্যায়, তিনি এই প্রেয়, তিনি এই প্রেরিত ইত্যাদি সব তিনি একাই, তার থেকেই আমরা সকলে আসছি। দি প্রাইম অ্যালোন হি নোজ ইট, এটা ঠাকুরের কথা আছে। এই যে এটা তিনি একা কে, সেই জিনিসটা কে? আজও সকালবেলা একটা মেডিকেল কলেজের স্টুডেন্ট আমার কাছ থেকে এই 5th ইয়ারে পড়ে, ফাইনাল ইয়ার, এসে নাম নিয়ে গেল, ঠাকুরের নাম নিয়ে গেল। আমি তাকে বলতে বলতে বললাম, এই নাম কিন্তু হচ্ছে বীজ নাম। বীজ নাম মানে হচ্ছে তুমি তোমার মা বাবা থেকে আসছো, তোমার মা বাবা কার থেকে আসে, তার বাবা তার বাবা তার বাবা, এবং হতে হতে আমরা দেখবো লাস্টে ফাইনালে গেলে আমরা দেখবো ক্ষুব্ধ সম্বেগে অব্যক্তির বুকে বিঘ্নিত সত্তার ওই যে উচ্চিত সংবাদ সংগঠিত ছন্দে ভাসমান প্রতিধ্বনি আদিবাক, ইন দ্য বিগিনিং দেয়ার ওয়ার্ড। ওই যে ওয়ার্ডটাই, এই যে আমরা যে নাম করি, এটা হলো আদিবাক, আদি শব্দ। এটা সুরত আপনি ধরে নেয়, মনো আপনাকেই ধরলে রাজাশ্রমে নাম যে গাওয়ে সই ধরে কলকালেশ সব নাশ সুখ পাও রুক হরে, এই যে বলি আমরা গান করি, এটা আমাদের সুরত এর যে লিবিডোইক হাইয়েস্ট অফ মোস্ট, সবচেয়ে যে সে ওদের সূক্ষ্ম কণা, যেটা এটাই হয়তো বীজ নাম। ও বীজ নামটা যদি আমরা উচ্চারণ করি তাহলে এই নামে উচ্চারণ করা যায়। এইভাবে তাকে একটু বলছিলাম, আমি সায়েন্সের স্টুডেন্ট তো, ডাক্তারি পড়ে, বুঝতে পারে, আর সেটা খুব আগ্রহ সহকারে দেখলাম নাম নিল। এনিহাউ, যে কথাটা আমার বলে দিছি, তোমার গুরু, তোমার ধ্যেয়, তোমার প্রিয় সব ঠাকুর, আপদে বিপদে সম্পদে সুখে দুঃখে তুমি স্থিতি এবং ওই যে নাম জপ যদি করো, ইউ উইল গেট দ্য সলিউশন ফ্রম ইউরসেলফ। কেন? বিকজ ইউ আর ইন টিউন উইথ দ্য লর্ড। প্রভুর সাথে তুমি যুক্ত হয়ে গেলা, তোমাকে যুক্ত করে দেয়া হলো। কে যুক্ত করলেন? শ্রী ঠাকুর। দীক্ষা মনিচক কর্তৃ দেননি, দীক্ষা দেয় পাঞ্জা, ঠাকুরের আদেশ। ঠাকুরের আদেশটা আমি তোমার মধ্যে ছড়িয়ে দিলাম। এটা ঠাকুর ফিজিক্যাল বডিতে একা এত দীক্ষা দেওয়া সম্ভব নয় বলে তিনি এই পাঞ্জা সিস্টেম করেছেন। বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ সকলের মধ্যে তিনি পাঞ্জা দিয়ে সমাজটাকে একাকার করে একসূত্রে গঠিত করতে চেয়েছিলেন। তাই এই বিবাহ ব্যাপারে, আর বিবাহ তো আপনারা জানেন প্রতিলম্বীও আছে, অনুলম্বীও আছে, সবর্ণ বিবাহ আছে, বিশেষ করে এই 3টা বিবাহ আছে। তারপর আসল কথা, বিবাহের সবচেয়ে বড় জিনিস হচ্ছে
যেটা আমাদের শাস্ত্র বলেছেন, ঠাকুরও বারবার বলেছেন, বিবাহের আগে কি কি দেখতে হয় না দেখতে হয়। আর যদি কোনো অঘটন ঘটে থাকে, যদি প্রতিলোম ঘটে থাকে, বিবাহ বিধান বোর মধ্যে আসে, দেবী সূক্ত বোর মধ্যে আসে, সেখানে এটা আমার বলাটাও মুশকিল হচ্ছে, আজকাল বললে হয়তো মুশকিল হয়ে যাবে, সেখানে যাতে প্রজনন বেশি না হয় সেই ব্যবস্থাটা করা দরকার। তার কারণ প্রজনন হলে সেটা ঠিক ভালো হবে না। নিষিদ্ধ ফল বলে একটা বই বেরিয়েছিল, সেই বইটা ঠাকুর বাড়িতে করেছিল নাটক, পরম পূজ্যপাদ ছোটদার নির্দেশে ব্রজেনদের লেখা। সেই নাটকটা আমরা দেখেছিলাম। নিষিদ্ধ ফল অর্থাৎ প্রতিলম্বিয়ের ছেলেরা কেমন হয় না হয় ইত্যাদি বিভৎস ব্যাপার। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসছেন যাতে সুবিবাহ হয়, যাতে সুপ্রজন হয়, এবং সেটা যাতে সাইন্টিফিক বিজ্ঞানসম্মত ভাবে হয়, অবৈজ্ঞানিক ভাবে নয়। স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে বুলে দেখে সন্তানের এই ইয়াদারে বাচ্চাগুলো রাখে, যে আসে গোল্লার এই সজরদারে বাচ্চাগুলো রাখে, এই যে কথাগুলো, এগুলো কিন্তু বাজে কথা নয়। মিলন যত মধুর হয়, মিলন যত ফুলফিলিং হয়, মিলন যত পরস্পরের আকর্ষণ সমন্বিত হয়ে ভালোবাসার মাধ্যমে, যোগের মাধ্যমে হয়, সেখানে শ্রেষ্ঠ সন্তানের আবির্ভূত হয়। সেখানে রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ, মাইকেল, এইসব বড় বড় সমস্ত পণ্ডিতরা, বাল গঙ্গাধর তিলক, এইসব ভালো ভালো সৌলের লোকেরা যে আসেন। খারাপ সৌল আসলে খারাপ হবে, ভালো সৌল আসলে ভালো হবে। সেই জন্য ঠাকুরের প্রথম এবং একটা প্রচেষ্টাই হচ্ছে বিবাহ এবং সুপ্রজন দরকার। আর দরকার এডুকেশন, আর দরকার এগ্রিকালচার, আর দরকার ইন্ডাস্ট্রি। এডুকেশনের থেকেও সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ শিক্ষার কথা খুব বলে গেছেন। যখন ঠাকুর সাথে দেখা করলেন সুভাষচন্দ্র বসু 3বার ঠাকুর সাথে দেখা করেছিলেন। ঠাকুর সাথে দেখা করে বলছিলেন, আপনি যেটা বলছেন সেটাই তো দেখলাম আমি ঠিক। শিক্ষা কি করতে পারে যদি ছেলেবেলে যদি সব খারাপ হয়ে আসে? আমি আপনার এটাই সমর্থন করলাম, হয়তো আমাকে এই পথেই আসতে হবে। এই কথা কি বল সুভাষচন্দ্র বসু বলে গেছেন, এবং বইতেও সেটা লিপিবদ্ধ আছে। কথা হচ্ছে যে ক্লাস করলাম, বিল্ডিং করলাম, পঞ্চশীল করলাম, অমুক করলাম, তমুক করলাম, এগুলি বড় জিনিস না। বড় জিনিস হচ্ছে যাতে সমাজের মধ্যে বিবাহটা ঠিক হয় এবং বিবাহের পরে শিক্ষাটা আবার ঠিক হয়, সেটাও আমাদের দেখতে হবে। এই দেখার মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠি, বেঁচে উঠি। আজকে আমরা কোন দিকে যাই বলেন? আজকে কিরম চলছে দেশের মধ্যে? গালাগাল, নিন্দা, বা মারামারি, মিথ্যাচার ইত্যাদি তো ভরে যাচ্ছে, ঘুষে তো ভরে যাচ্ছে, বেকারে তো ভরে যাচ্ছে, চাকরি বাকরি কি অবস্থা হচ্ছে? কেন কেন কেন? সেখানে শ্রী ঠাকুর ঠান্ডা মাথায় ওই তারস্বর সমস্ত ঘোষণা করে গেছেন। তিনি কিন্তু সবচেয়ে বড় বিপ্লবী। তিনি কোনো কম্প্রোমাইজ করেননি। তিনি ডাইভোর্সের পক্ষপাতী না, তিনি প্রতিলোমের পক্ষপাতী না, তিনি সমবিবাহের পক্ষপাতী, তিনি ডাইভোর্সের এগেইনস্টে। তিনি বলেন যেমন করে যা করলে যা হয় তাই করতে হবে, এবং বিধি অনুযায়ী চলতে হবে। বিধি অনুযায়ী চললেই তোমার কল্যাণের শুভ পথ তোমার ডেকে আনতে পারবে। ঠাকুর সেই জন্য ঠাকুরকে বলা হয় বিধাতা। আজকে আমাদের সৎসঙ্গীরা যারা আছেন, সেজন্য ঠাকুর এদের মধ্যে এসে এমন ভাবে কাজ করতে আরম্ভ করলেন, এমন আগুন জ্বালিয়ে দিলেন আমাদের মধ্যে এসে। যজন যাজন স্থিতিবিতি, অর্থাৎ তুমি নাম করো, তোমার ব্রেন সাইকেল ডেভেলপ করো, আর তুমি আমার কথা মানুষের কাছে বলো, তুমি আচরণশীল হও, তোমার মধ্যে দিয়ে রেডিয়েশন বের হবে, তোমার কথার মধ্যে এমন ফুলকুনি থাকবে, এমন ঝাঁজ থাকবে, এমন তীব্রতা থাকবে, এমন ব্যক্তিত্বের প্রকাশ পাবে যে একটা মানুষ তোমার কাছে আদর্শের কথা শুনে অটোমেটিক্যালি মাথা নুয়ে যাবে। সেজন্য ঠাকুর বলছেন তোমরা তৈরি হও। যদন না করলে যাদন আসে না। সেজন্য নাম ধ্যান করতে হয়, ইষ্টের প্রতি আকুতি রাখতে হয়, আকুলতা রাখতে হয়, আবেগ রাখতে হয়, কাজে কর্মে সমস্ত জায়গাতেই। ওই একটি জিনিস যদি আমরা ঠিক রাখি, অন্যান্য সমস্ত জিনিস তখন অটোমেটিকলি ঠিক হয়ে যায়। শ্রী ঠাকুরের প্রদত্ত যে বাণী, প্রদত্ত যে নির্দেশগুলো, সেগুলো পরম উপদেয়, সেগুলি অমৃত, সেগুলি শাস্ত্র। এ নিয়ে আমার আরো দিন বলার ইচ্ছে আছে। আজ আমি বিশেষ স্টাডি করতে পারিনি, আরো দিন দেখা যাবে পরবর্তী সময়ে আমি এ নিয়ে আরো ভালো বলবো। দাদারা ভালো থাকবেন। আপনাদের কাছে এইটুকু বলা যে আপনারা আমাদের পরিবারকে আমরা নিজেরা গঠন করি, আমাদের ছেলে মেয়েদের আমরা ঠিক মতো বিয়ে সাদের দিই, ঠিক মতো ওদেরকে নিরামিষ খাওয়াই। আমিষ ভালো করে না, আমিষ সুবিধা করে না,
আমিষের ডাউ করে দেয়। আমিষ মানে অম ধাতু থেকে আসছে, অম ধাতু মানে রোগ, যা খেলে রোগ হয়। হযরত রাসূল কখনো আমিষ খেতেন না, তিনি গরুর গোস্ত খেতেন না, মাংস খেতেন না, তিনি খেজুর খেতেন, রুটি খেতেন ইত্যাদি। তিনি আমিষ খাওয়া পছন্দ করতেন আর নিরামিষ খাওয়া পছন্দ করতেন। এরকম যিশুও তাই, সকলেই তাই আমরা দেখেছি। ঠাকুরও সেটা জোর দিয়ে বলে গেছেন, ঠাকুর সেটা একবার খোলাখুলি ভাবে বলে গেছেন। ঠাকুর কোনো কিছু গোপন রাখেননি, এমন ভাবে বলে গেছেন যে কেউ যদি এগুলি স্টাডি করে, রিসার্চ করে, এ নিয়ে গবেষণা করে, এ নিয়ে করে, সে ভবিষ্যতের পক্ষে একটা কেউ কোটা উঠবে, বিরাট কেউ উঠতে পারেন, মনুষ্যত্বের জাগ্রত পারে, সভ্যতাও জাগ্রত, দেশের সভ্যতাও ফিরিয়ে আনতে পারে। একমাত্র উপায় হচ্ছে ওই ইষ্টকে অনুসরণ করে চলা, তার নীতিবিধি পালন করা, সেগুলি প্রচার করা মানুষের কাছে। যেমন আজকে আমাদের দেখতে পাচ্ছি আমাদের সংগঠনতা যিনি আছেন, তিনি তারাও সেই জিনিসই করছেন, প্রচার করে যাচ্ছেন, প্রচার করে যাচ্ছেন, বলে যাচ্ছেন, তাদের ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, গানে বাজনায়, মিটিংয়ে টিটিংয়ে, পড়ার মাধ্যমে, বলার মাধ্যমে, চলার মাধ্যমে আচরণ করে আমাদের ডেকে দিচ্ছেন। আসুন দাদা, আমরা ঠাকুরকে আরো আরো করে অনুসরণ করে, আরো আরো করে তাকে হৃদয়ে গেঁথে, ভিতরে অন্তরে নিয়ে আমরা ফুলে উঠি, ফেঁপে উঠি, আনন্দে ডগমগ করি, জীবনটাকে উপভোগ করি। করতে করতে আমরা দেখবো একদিন ব্রহ্মানন্দ যাকে বলে, তার সেই প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি যাকে ধারণ পালন সম্ভব সিদ্ধ ব্যক্তিত্ব যাকে বলে, সেই অধিকারী হয়ে তার সাথে ইনক্লুড হয়ে আমরা চলবো। ততই আনন্দ, ততই শান্তি, ততই সুখ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। একটু আবল তাবল বলে অপূর্ব ফেলেছি। আলোচনা দাদা। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। জয়। শ্রদ্ধেয় দাদার শ্রী শ্রী ঠাকুরের বিবাহ নীতি নিয়ে এই যে অপূর্ব আলোচনা আমরা সকলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। শ্রদ্ধেয় দাদার আলোচনার পরে আমার আর কিছু বলার থাকে না। আমি অল ইন্ডিয়া সৈনিক সৎসঙ্গের পক্ষ থেকে শ্রদ্ধেয় দাদার নিরোগ দীর্ঘ ইষ্টময় জীবন পরম পিতা রাতুল চরণে একান্তভাবে প্রার্থনা রাখছি। খুব ভালো থাকবেন সপরিবারে, সপারিপার্শ্বিকে, এবং এইভাবে আমাদের ইষ্ট চেতনাকে আরোতর জাগ্রত করবেন। আপনি খুব ভালো থাকবেন, শান্তি আসুক, স্বস্তি আসুক, সদা আসুক আপনার জীবনে জীবন্ত হয়ে, এই আমাদের ঐকান্তিক প্রার্থনা পরম পিতা রাতুল চরণে। খুব ভালো থাকুন দাদা। জয় গুরু।